চট্টগ্রামের মোহাম্মদিয়া প্লাজায় অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু, আহত ২ জন হাসপাতালে। দমকলের ৮ ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। প্রস্তাবিত বাজেটে কৃষকের জন্য নেই সুখবর, ভর্তুকি কমিয়ে বাড়ানো হচ্ছে কৃষি উপকরণের দাম। জলবায়ুর প্রভাব মোকাবেলায় নামমাত্র বরাদ্দ। ভারত বিরোধিতার নামে ফের ভুল পথে হাঁটছে বিএনপি, বললেন কাদের। ক্ষমতায় টিকতে চুক্তি এবং সমঝোতার আদত করছে সরকার, অভিযোগ বিএনপির। এবং বিশ্বকাপ মিশন দেশে ফিরল বাংলাদেশ দল। লম্বা সময় ব্যাটসম্যানদের অফ ফর্মে থাকা নিয়ে তাসকিনের হতাশা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি ফাতেমা রশিদ। এবার বিস্তারিত। চট্টগ্রামের মোহাম্মদিয়া প্লাজায় অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু এবং আহত ২ জন হাসপাতালে। তামাকুণ্ডে লাইনের এই অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট টানা ৪ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, রাত ২টার দিকে মার্কেটের দ্বিতীয় তলার একটি মোবাইলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় অতিরিক্ত ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে ৩ জনের মৃত্যু হয়। আহত ২ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানকার সবশেষ অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির বিষয়ে কি কিছু জানা গেছে? কি বলছে স্থানীয় প্রশাসন? রিয়াজউদ্দিন বাজারে, যেখানে গত রাত অর্থাৎ মধ্যরাতে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আপনি ইতিমধ্যে জানেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জন নিহত হয়েছে এবং ২ জন নারী আহত হয়েছে। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি আপনাকে যদি একটু দেখাই, এটা হচ্ছে মোহাম্মদিয়া মার্কেটের ব্রাদার্স টেলিকম নামের একটি দোকান রয়েছে উপরে। সেই দোকানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অর্থাৎ নিরাপত্তার জন্য এই যে তারা গেটটি বন্ধ রাখা হয়েছে, সে কারণে আমরা ভিতরের এই পরিবেশটা আপনাকে দেখাতে পাচ্ছি না। অর্থাৎ আমরা যতটুকু দেখেছি, অর্থাৎ যে দোকানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেই দোকানে কিন্তু আসলে মোবাইলের চার্জার, ব্যাটারি সহ এবং এসি বিভিন্ন এই যে ব্যাটারি চার্জার থাকার কারণে যে অগ্নিকাণ্ডের ঘটনার সাথে সাথে কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে এবং আশেপাশে যে এইখানে যারা এই দোকানের কর্মচারী বা কর্মকর্তা রয়েছে, তারা কিন্তু পাশে এই বেচালার বাসায় কিন্তু তারা থাকেন রাত্রে। অর্থাৎ গতকাল কিন্তু বৃহস্পতিবার থাকায় চট্টগ্রামের যে রিয়াজউদ্দিন বাজার, এটি প্রতি শুক্রবার বন্ধ থাকে। বন্ধ থাকার কারণে কিন্তু অনেকেই বাড়িঘরে চলে গিয়েছেন। আর যারা ছিল, অর্থাৎ মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পরে যখন বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়া হয়, আসলে মানুষ ধোঁয়ার কারণে তারা এই দ্রুত বেরোতে পারে না। ধোঁয়ার কারণে কিন্তু তাদের এই মৃত্যু হয়েছে এবং যে ২ জন মেডিকেলে রয়েছে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং ফায়ার সার্ভিস আসলে কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু নির্দিষ্ট করে এখন বলতে পারেনি। তো চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফাতেমা। সুমন, আপনাকে ধন্যবাদ। প্রস্তাবিত বাজেটের সুখবর নেই দেশ বাঁচিয়ে রাখা কৃষকদের। কমানো হয়েছে ভর্তুকি, নেই ক্রমবর্ধমানের সার, সেচ এবং কৃষি উপকরণের দাম বাড়ানোর বিশেষ উদ্যোগ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায়ও তেমন কোনো বরাদ্দ। কৃষি গবেষকরা বলছেন, এতে করে কৃষিতে আগ্রহ হারাতে পারে কৃষক, বাড়তে পারে আমদানি নির্ভরতা। উষা ফেরদৌসের রিপোর্ট। কৃষক অল্প ভর্তুকি পায়, কিন্তু শিল্পপতি তো ভর্তুকি নেই রেগা। একজন কৃষকের লাগে ৫ বস্তা ইউরিয়া সার বা ডিএপি বা টিএসপি, কিন্তু এগুলা তো শিল্প কারখানায় বেশি যায়। আগে মনে করেন যে পানিতে লাগতো হলো ৪০-৫০ টাকা ডিসিমল, আর এখন বর্তমান বিলে লাগে হলো ১২০, ৩০, ১৫০ লাগে। সরকার যে ফেলে জিনিসের দাম বাড়াবে, সেই ফেলে কৃষকে চলার কোনো পথই নাই। বীজ জল লাগে, পানি জল লাগে, সপ্তাহ ২-৩ বার পানি জল লাগে, গৃহস্থ একবার হাঁপাই গেছে। বছর জুড়েই এমন অসহায় আর নিদারুণ সংকটে দিন পার করছেন কৃষি প্রধান দেশের কৃষি যোদ্ধারা।
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি খাতে 17,261 কোটি টাকার ভর্তুকি ও প্রণোদনা প্রস্তাব করা হয়েছে। চলতি বছরের সংশোধিত বাজেটে ভর্তুকি রাখা হয়েছে 25,644 কোটি টাকা, অর্থাৎ চলতি বাজেটের চেয়ে 8,383 কোটি টাকা কমানো হয়েছে। শতকরা হিসেবে যা প্রায় 33%। সবসময় আমরা ভর্তুকির দিকে তাকিয়ে থাকতাম যে কৃষিক্ষেত্রে ভর্তুকি দিলে কৃষকরা আগ্রহ বোধ করত, কৃষকরা সরাসরি কিন্তু বেনিফিটটা পেত। এখন যেটা সমস্যাটা হবে যে ভর্তুকি ব্যয় যেহেতু কমে গিয়েছে, তার ফলশ্রুতিতে কিন্তু সে সিড কিন্তু দামে কিনতে হচ্ছে, ইরিগেশনের জন্য অনেক খরচ বেড়ে গেল। পাশাপাশি হচ্ছে তার যে সেচ ব্যবস্থাপনা তো কল্পনাই করা যাচ্ছে না। আমাদের জন্য বর্ষার সময় একটু, শীতের সময় তো প্রচুর পরিমাণে, আমাদের খরার সময়গুলোতে আমাদের কিন্তু ব্যয় কিন্তু অনেক বেশি বেড়ে যায়। যদি এইভাবে ভর্তুকি ব্যয় যদি কমিয়ে দেওয়া হয় তাহলে কৃষকরা আগামীতে কৃষিকাজ করবে না, কারণ হচ্ছে তারা যেই ইনপুট কস্ট করে অথবা খরচ যেটা হয় সেটাই তো তুলতে পারবে না। পরে তো বাজারের চিন্তা, লাভের চিন্তা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএওর গবেষণা মতে আগামী 30 বছরে মানবজাতির চাহিদা সব রেকর্ড ছাড়িয়ে যাবে। প্রায় 60% বেশি খাদ্যের প্রয়োজন হবে। তখন খরা একটি নতুন বিপদ হয়ে দাঁড়াবে। কিন্তু এ সংকট মোকাবেলায়ও নেই কোনো বরাদ্দ। 18 কোটি মানুষ, এই মানুষকে যদি আমদানি করে খাওয়াতে হয় এবং কৃষিকে যদি আমরা বাঁচিয়ে না রাখতে পারি, আগামী দিনগুলো খুব কঠিন হয়ে দাঁড়াবে। আমার মনে হয় সরকারের দিকে নজর দিবে। ফলে প্রশ্ন, কৃষকের কতটা দায় থাকবে সবার বেঁচে থাকার অন্ন জোগাতে, সেই সঙ্গে মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদন করা ফসল মজুতদারদের কাছে পানির দামে ছেড়ে দিতে। বাজারে মাল নিয়ে গেলে ধরেন বিক্রি করতেছে 2 টাকা, কিন্তু সার কিনতে যায় সার কিনতেছে 5 টাকা। এখন আমার খরচ হয়ে যেতেছে বেশি, আমার বিক্রি কম। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সিলেট সুনামগঞ্জে বন্যার পানি নামছে খুবই ধীর গতিতে। সবকটি পয়েন্টে নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে ফেন্সুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। পানি উন্নয়ন বোর্ডের সবশেষ তথ্য অনুযায়ী কুশিয়ারা ফেন্সুগঞ্জ পয়েন্টে এখনও বিপদসীমার 27 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলায় গত 24 ঘন্টায় 38 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চেরাপুঞ্জিতে 76 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খুঁজে আবারও বিএনপি ভুল পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলটির 75তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় দেশের স্বার্থ বিকিয়ে শেখ হাসিনা কারোর সঙ্গে বন্ধুত্ব করে না বলেও মন্তব্য করেন কাদের। রেজা খানের রিপোর্ট। যে আওয়ামী লীগ দিয়েছেন আমাদেরকে। উপমহাদেশের প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে চলমান কর্মসূচির অংশ হিসেবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তরুণদের অংশগ্রহণে সাইকেল র্যালির আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 32 নম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতার বাসভবনকে শেষ করব। র্যালির উদ্বোধন করে চলমান রাজনৈতিক বিষয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ভারত বিরোধিতার নামে আজকে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে। তারা আবারও ভুল পথে হাঁটছে। বিদেশে আওয়ামী লীগের বন্ধু আছে, প্রভু নেই মন্তব্য করে শেখ হাসিনা সবকিছুর ঊর্ধ্বে দেশের স্বার্থকে প্রাধান্য দেন বলেও দাবি করেন তিনি। বিদেশে আমাদের প্রভু নেই, আপনাদের প্রভু আছে। আমরা বিদেশে আমাদের বন্ধু আছে। ভারত আমাদের 71-এর পরীক্ষিত বন্ধু। পরে সেখান থেকে সাইকেল র্যালি আগারগাঁও শিশু মেলা, গণভবন, আসাদ গেট হয়ে ধানমন্ডি 32 নম্বরে গিয়ে শেষ হয়। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। সরকার সব জায়গায় ব্যর্থ হয়ে ভারতের সঙ্গে সমঝোতা চুক্তি করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ভারতের সাথে অসময়ে চুক্তি বাতিলের দাবিও জানান তিনি। আর বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ অভিযোগ করেন দেশের স্বাধীনতা হুমকির সম্মুখীন। দেশ রক্ষার আন্দোলন সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে তারা সরকারের বিরুদ্ধে কঠিন কর্মসূচি দেওয়ার আহ্বানও জানান তারা।
ধারালো অস্ত্র দিয়ে শরীর 3 খণ্ড করে দেশে 3 জায়গায় ফেলে দেওয়া হয়েছিল। পুড়িয়ে ফেলার চেষ্টা হলেও রয়ে যায় কাদামাখা মুখটির কিছু অংশ। বলছে 2.5 বছর ধরে অজ্ঞাত রয়ে যাওয়া নির্মমভাবে খুন হওয়া এক নারীর কথা। 3 থানা পুলিশের ব্যর্থতার পর টিকে থাকা মুখটির যৎসামান্য সূত্র ধরেই এমন এক লোমহর্ষক হত্যাকাণ্ডের তদন্ত নেমেছে এবার পিবিআই। যারা চাইছেন অন্তত জানা যাক মানুষটির পরিচয়, কার সন্তান সে অথবা কোন সন্তানের হতভাগা মা ছিলেন তিনি। নয়ন মুরাদের রিপোর্ট। নির্মমভাবে খুন হওয়া এই নারীর যে মুখ অবয়ব দেখা যাচ্ছে তা আসল নয়। হত্যার পর পুড়িয়ে ফেলা একাংশ থেকে চারুকলার শিক্ষার্থীদের সাহায্যে মুখের আকার আকৃতি তৈরি করেছে পুলিশ। তদন্তের স্বার্থে তৈরি করা হয়েছে একাধিক স্কেচ। লোমহর্ষক এই হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের হাতে আপাতত এতটুকুই সম্বল। ফেসের যে গঠন বা যে অংশটুকু অক্ষত ছিল সেই অংশটুকুকে ম্যাচ করিয়ে আমরা তার একটা অবয়ব আনবার চেষ্টা করেছি। পাশাপাশি আমরা তার স্কেচ করবার চেষ্টা করেছি। প্রথমে আমরা চারুকলার স্টুডেন্টকে অনুরোধ করে তাদেরকে কনভিন্স করে রাজি করিয়ে প্রথমে একটি স্কেচ করেছিলাম, যে স্কেচটি আপনি ইতিমধ্যে দেখেছেন। এই স্কেচ পুলিশের ধারণা 2022 সালের 24 জানুয়ারি রাতে হত্যার শিকার হন এই নারী। খুনিরা তার দেহ 3 ভাগ করে ফেলে। কোমর থেকে নিচের দিকে একাংশ এবং ঘাড় থেকে পেট পর্যন্ত 2 ভাগ করে ঢাকার সাভার, ধামরাই ও ফরিদপুরে ফেলে দেয়। মাথা ও ডান হাত সহ একাংশ ফরিদপুরে নিয়ে আগুনে পুড়িয়ে দিলেও কিছুটা মুখ অবয়ব থেকে যায়। আর এটুকু ক্লু নিয়েই রহস্যের জট খোলার চেষ্টা করছে পিবিআই। তাকে হত্যা করে তার বডিটিকে 3 টুকরা করা হয়। একটি অংশ সাভার থানাধীন একটি গ্রামে ফেলা হয়, বনগাঁও এলাকা, বনগাঁও এলাকায় ফেলা হয়। আরেকটি অংশ ফেলা হয় ধামরাই থানাধীন বড় চন্দ্রাইল এলাকায়, এবং তার মাথা এবং হাতের একটি অংশ ফেলা হয় ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন বিলনালিয়া গ্রামের একটি প্রত্যন্ত মাঠের মধ্যে। পিবিআই এর এই কর্মকর্তা জানান, ঘটনার পর থেকে কোনো থানায় এ বিষয়ে স্বজনদের কোনো অভিযোগ পাওয়া যায়নি, যে কারণে ভিকটিমের পরিচয় কিংবা আসামি শনাক্তে অগ্রগতি হয়নি। সম্মানিত নাগরিকবৃন্দ, দেশবাসী, আপনারা যদি সহযোগিতা করেন, তথ্য দেন, তাহলে আমরা এই অজ্ঞাতনামা ভিকটিমের পরিচয় শনাক্ত করতে পারবো, এবং এই মেয়েটির পরিচয় শনাক্ত হলে আমরা শতভাগ আশাবাদ ব্যক্ত করি যে মেয়েটির হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত অপরাধী তাদেরকে আমরা আইনের আওতায় আনতে পারবো। ঘটনার পর নারীর শরীরের খণ্ডিত অংশ পাওয়া সাপেক্ষে 3 থানায় পুলিশ বাদী হয়ে 3টি মামলা করলেও তদন্তে কোনো কিনারা করতে পারেনি। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি উঠে আসলে বিভিন্ন এলাকা থেকে লোকজন সাড়া দিচ্ছে বলেও জানান পিবিআই এর এই কর্মকর্তা। নয়ন মুরাদ, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর বাজারগুলোতে মুরগির ডিম নিয়ে রীতিমতো তুলকালাম অবস্থা। এদিকে সেঞ্চুরি হাঁকিয়েছে পেঁয়াজের দাম। 60 টাকার নিচে নেই কোনো সবজি, চড়ামূল্য বেশ কিছু নিত্যপণ্য। এমন পরিস্থিতিতে পণ্য কিনতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। দামের ঊর্ধ্বগতিতে নাজেহাল হয়ে পড়েছেন মধ্য এবং নিম্নবিত্তরা। বিক্রেতারা বলছেন, ঈদের ছুটি এবং বৃষ্টির কারণে সরবরাহ ঘাটতি থাকায় পেঁয়াজের দাম বেড়েছে, তবে শীঘ্রই দাম কমবে বলেও জানান তারা। রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে এবার সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ওবায়দুল হক মারুফ। মারুফ, কেমন দেখছেন রাজধানীর ছুটির দিনের বাজারের হালচাল? বাজারে আমরা এখানে বাজার ঘুরে যেমনটা দেখলাম যে এখানে টাকা ডজন প্রতি, এবং প্রতিটি নিত্যপণ্যের দাম এখানে বেড়েছে। আমরা এখানে একজন বিক্রেতা রয়েছেন, তার সঙ্গে বাজারের বর্তমান পরিস্থিতি বাজারের বর্তমান পরিস্থিতি একটু জানার চেষ্টা করব। আচ্ছা, এই পেঁয়াজের দাম কবে থেকে বিক্রি এবং কত করে চলছে? আচ্ছা, উনি যেমনটা বলছিলেন, পেঁয়াজের দাম হচ্ছে 100 টাকা করে আমরা দেখছিলাম, এবং পেঁয়াজের দামের সাথে সাথে বেড়েছে আদা, রসুনের দাম কিছুটা কম হলেও পেঁয়াজের সাথে আলু, পেঁয়াজ এগুলোর দাম বেড়েছে, এবং কাঁচা বাজারের প্রতিটি সবজির দাম বৃদ্ধি রয়েছে। আমরা এখানে কাঁচা সবজি বিক্রেতাদের কাছ থেকে জানতে পেরেছি প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 100 টাকায়,
এবং প্রত্যেকটি পেঁপে এবং ঢেঁড়স এই দুইটি সবজি এখন 60 টাকায় পাওয়া যাচ্ছে, আর বাকি সব সবজি 60 ঊর্ধ্ব। প্রত্যেকটা সবজিতেই চড়া মূল্য এখানে চলছে। এখানে বাজারে যারা বিক্রি করছেন তারা অনেকে জানাচ্ছেন যে প্রাকৃতিক কিছু বৈরিতার কারণেই মূলত এই সব সবজির দাম বৃদ্ধির দিকে। তবে ঈদের পর থেকে এই সব সবজিগুলোরই ঊর্ধ্বগতি রয়েছে। কাঁচামরিচ, আপনারা নিত্যপণ্যের যে কাঁচামরিচ প্রতিনিয়ত দরকার হয়, সেই কাঁচামরিচের মূল্য 200 থেকে 250 টাকা বিক্রি হচ্ছে। খুব বেশি দামে বিক্রি হচ্ছে বাজার অন্যান্য পণ্যগুলো। আমরা এইখানে একজন সবজি বিক্রেতার সঙ্গে কথা বলবো, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। ভাই, আজকে একটু দরদামটা একটু আমাকে একটু জানান। কাঁচামরিচ 260 টাকা কেজি, ভেন্ডি 60 টাকা কেজি, পটল 80 টাকা কেজি, গাজর 150 টাকা কেজি, করলা 100 টাকা কেজি, 120 টাকা কেজি, সব মালের বাজারই বেশি। বেগুন 100 টাকা কেজি, কাঁকরোল 80 টাকা কেজি। আপনারা শুনছিলেন যেভাবে দ্রব্যমূল্য, প্রত্যেকটা সবজি এবং প্রত্যেকটা দ্রব্যের মূল্য অনেক বেশি রয়েছে। বাজারে যারা ক্রেতা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারাও হিমশিম খাচ্ছেন, তাদের আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা যাচ্ছে না, এবং এই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে অনেকেই খুব অল্প পরিমাণে সবজি কিনে নিয়ে যাচ্ছেন, যেখানে তার প্রয়োজন ছিল 1 কেজি, সেখানে তিনি হাফ কেজি নিয়ে যাচ্ছেন। আমরা এই বাজারে এই কোরবানির পরই যেমনটা দেখলাম যে গরুর দাম কিছুটা কম থাকার কথা থাকলেও 750 টাকা করে বিক্রি হচ্ছে গরুর মাংস। তারাও জানিয়েছেন যে কিছু ফার্ম এবং অন্যান্য কিছু জটিলতার কারণে আমদানি করা যাচ্ছে না গরুসহ অন্যান্য সবজি এবং গবাদি পশু, যে কারণে দাম বৃদ্ধিটা হচ্ছে। ডিমের দামও কিছুটা কমার দিকে থাকবে। মারুফ, আপনাকে ধন্যবাদ। উত্তর মধ্য এশিয়ার জনপ্রিয় ফল ড্রাগন বাংলাদেশের মানুষের কাছেও দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। স্থানীয় কৃষি বিভাগের সহযোগিতায় শরীয়তপুরে বাণিজ্যিকভাবে বাড়ছে এর চাষ। জেলার ভেদরগঞ্জে ড্রাগন চাষে সফল হয়েছেন 2 কৃষি উদ্যোক্তা। বাড়ির পাশে 105% জমিতে ড্রাগনের চারা রোপণ করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন তারা। তাদের সাফল্য দেখে স্থানীয় অনেকেই এখন ঝুঁকছেন ড্রাগন চাষে। শরীয়তপুর থেকে মাহবুবুর রহমানের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। মাত্র 1 বছর আগে যশোর থেকে চারা সংগ্রহ করে 1 একর জমিতে ড্রাগন চাষ করেন শরীয়তপুরের ভেদরগঞ্জের 2 উদ্যোক্তা শফিকুল ইসলাম ও মোবারক সর্দার। এতে লাভবান হয়ে এখন 3 একর জমিতে চাষের পরিধি বাড়িয়েছেন তারা। তাদের এ সাফল্য দেখে আশেপাশের এলাকায় গড়ে উঠেছে একাধিক ড্রাগন বাগান। আবহাওয়া ভালো থাকায় এবার বাগানটিতে ফলনও ভালো হয়েছে। এবছর প্রায় 10 লাখ টাকার ফল বিক্রি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। অনেকেরই কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের এই যুবকরা এখানে কাজ করে দেশে এইরকম ফল আমরা চাষ করে আমরা দেশের একটা উন্নয়ন দেখাই, এইটাই আমরা চাই। দেখার জন্য আসছি এবং নেওয়ার জন্য আসছি। আমার এখানে যে কাম এই ড্রাগনটা দেখাশোনার। 2 বছর পরে আমাদের বাগানে আল্লাহর অশেষ রহমতে অনেক ফল পেয়েছি আমরা। এ বাগানে কাজ করে 12টি পরিবারের বেকার সমস্যার সমাধান হওয়ায় খুশি উদ্যোক্তারা। পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি মানুষের যাতে কর্মসংস্থান হয়, এই কর্মসংস্থানের আগ্রহ থেকেই মূলত আমার এই ড্রাগনের বাগানটা করা। আমার এখানে প্রতিদিন 10-12 জন লোক কর্মসংস্থান হয়েছে। দরিদ্র লোক তারা সারা বছর আমার এই বাগানে কাজ করে তাদের জীবিকা অর্জন করে। জৈব সার ব্যবহার করে প্রাকৃতিক পদ্ধতিতে ড্রাগন চাষে কৃষি বিভাগ পরামর্শ ও সহায়তা দিয়ে আসছে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা জৈব সার ব্যবহার এবং আমরা কৃষি অফিস, আমার উপসহকারী কৃষি অফিসার, আমরা টিম সহকারে তার বাগানে ভিজিট করে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করে আসছি। বর্তমানে তার বাগানটা খুবই ভালো। মাটি ও আবহাওয়া অনুকূল হওয়ায় ড্রাগন চাষ সম্প্রসারণ করা গেলে এখানকার কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন বলেও মত দেন তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। চট্টগ্রামের মোহাম্মদিয়া প্লাজায় অগ্নিকাণ্ডে 3 জনের মৃত্যু, আহত 2 জন হাসপাতালে। দমকলের 8 ইউনিটের 4 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। প্রস্তাবিত বাজেটে কৃষকের জন্য নেই সুখবর, ভর্তুকি কমিয়ে বাড়ানো হচ্ছে কৃষি উপকরণের দাম। জলবায়ুর প্রভাব মোকাবেলায় নামমাত্র বরাদ্দ।
ভারত বিরোধিতার নামে ফের ভুল পথে হাঁটছে বিএনপি, বললেন কাদের। ক্ষমতায় টিকতে চুক্তি সমঝোতার আতাত করছে সরকার, অভিযোগ বিএনপির। এবং বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ দল। লম্বা সময় ব্যাটসম্যানদের অফ ফর্মে থাকা নিয়ে তাসকিনের হতাশা। এই ছিল এখনকার মোহনা সংবাদে। পরের সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুকে, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।